নজর রাখতে হচ্ছে সোনামুখীতে, যেখানে দিবাকর ঘরামি এবার বিজেপির পক্ষ থেকে তিনি প্রার্থী হয়েছেন। আর সরাসরি কেটিভি বাংলায় থাকছে তার সাক্ষাৎকার, দেখুন। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছে সঞ্জীব মল্লিক। 144টি আসনে ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তার মধ্যে অন্যতম হলো সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি, তার নামও রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন এবং তারপর তিনি 5 বছর তার বিধায়কের যে সময়কাল সেই সময়কাল অতিক্রান্ত করেছেন। 2026-এও দল তার উপর ভরসা রেখেছে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব ঠিক তিনি কি বলছেন। দাদা, প্রথমেই আপনাকে স্বাগত জানাই কেটিভি বাংলায়। 2026-এ দল পুনরায় আপনার উপর ভরসা করলো, কি বলবেন? আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সোনামুখী বিধানসভার সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সকল কার্যকর্তা, যারা আমরা 2021 সালের পর যে ভয়ঙ্কর দোসরা মে, সেই দোসরা মের ভয়ঙ্কর রাতের পর থেকে প্রতিটা মুহূর্ত আমরা যেভাবে প্রত্যেকটা কার্যকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমাদের প্রতিটা কার্যকর্তা তারা বুক চিতিয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে এবং যার ফলস্বরূপ দল, আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমার উপরে পুনরায় আস্থা রেখেছেন। তার জন্য আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এ এই পশ্চিমবাংলা থেকে এই অপশাসনকে সরাতে হবে। 26-এ বিধানসভা নির্বাচনে কোন কোন ইস্যুগুলিকে সামনে রেখে মূলত আপনারা নির্বাচনী প্রচারে ঝড় তোলার চেষ্টা করবেন? সেটা হলো, প্রথম হচ্ছে এই সরকার ভাতার সরকার, কিন্তু কোনো কর্মসংস্থান নেই, এখানে শিক্ষা ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, প্রশাসন বলে কিছু নেই, এখানে আছে শাসকের আইন, আইনের শাসন নেই, প্রতিটা মানুষ ভীত সন্ত্রস্ত, নারীদের নিরাপত্তা নেই, কৃষকদের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আমরা দেখি যখন আলু বাজারে যখন বেশি দামে বিক্রি হয় তখন পুলিশ নামিয়ে দেওয়া হয়, কিন্তু এখন আলু বিক্রি হচ্ছে না, রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। রাজ্য সরকার আলু কিনবে ঘোষণা করেছে, সেটা অতি সামান্য এবং সেটা যেভাবে বাছাই করার কথা আগাম জানিয়ে দিচ্ছে, ভয়ে কৃষকরা দিতে চাইছেন আলু। ওইটুকু আলু বিক্রি করে কৃষকদের কিছু লাভ হবে না এবং তার সঙ্গে সঙ্গে এত বাছাই করবে, তারা বাছাই করে সলিড আলুটা নেবে, ছোট আলু নেবে না, বড় আলু নেবে না। অথচ কৃষক এত দামি বীজ কিনে পাঞ্জাব থেকে আলু চাষ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের কালোবাজারি হয়, তখন এই সরকারকে দেখা যায় না। তাই আমাদের আগামী দিনের লক্ষ্য হলো এই কৃষকদের জন্য আরো উন্নত কৃষি ব্যবস্থা এবং আমাদের পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ, একের পর এক স্কুল বন্ধ। এই তৃণমূল সরকারের জামানায় দেখা যাচ্ছে যে শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিই, যাকে বলা হয় সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষকদেরকে লাথি মারা হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রশাসন বলে কিছু নেই, বেহাল রাস্তাঘাট। এই রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই আগামী দিনে নারীদের নিরাপত্তা নেই, বিশেষ করে আরেকটা, নারীদের নিরাপত্তা নেই। তাই পশ্চিমবাংলার মানুষ এবার তৈরি, পশ্চিমবাংলার মানুষের একটাই স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 2021 বিধানসভা নির্বাচনে দল আপনার উপর ভরসা করেছিল। আপনি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শ্যামল সাঁতরাকে পরাজিত করে জয়লাভও করেছিলেন। 5 বছর অতিক্রান্ত হলো। 2026-এ মানুষকে আপনি কি দিতে পেরেছেন যে 26-এ আপনাকে মানুষ সমর্থন করবে? দেখুন, 2021 সালে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে আমি হারাইনি, সোনামুখীর গণদেবতারা হারিয়েছে, সোনামুখীর সাধারণ মানুষ হারিয়েছে। সোনামুখীর মানুষ আস্থা রেখেছে বিজেপির উপরে এবং এখনো কি দিতে পেরেছি, এই যে এদের যে চুরি দুর্নীতি, সেটা মানুষের সামনে তুলে ধরেছি। আজকে যদি সোনামুখীতে বিজেপি না জিততো, তাহলে সাধারণ মানুষ জানতেই পারতো না যে এরা কিভাবে এত চুরি করে, কিভাবে এত দুর্নীতি করে। তাই আমরা এই 5 বছর ধরে আমাদেরকে কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাকা হয়নি। তৃণমূল কংগ্রেস এত নোংরা রাজনীতি করে, আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি।
তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো, আমাদের কখনো কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়, কখনো আমরা বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড থেকে আমরা বিভিন্ন কাজ করেছি। এবং এই তৃণমূল কংগ্রেস যারা উন্নয়ন চায় না, যারা শুধু রাজনীতি চায়, সেটা সোনামুখীর মানুষ বুঝে গেছে। তাই সোনামুখীর মানুষ চায় আগামী দিনে উন্নয়ন, ডবল ইঞ্জিনের সরকার যদি হয় তাহলে সোনামুখীর উন্নয়ন হবে, এটা সোনামুখীর মানুষ বুঝতে পারছে। গ্যাসের দাম বেড়েছে, গোটা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, এই রাজ্যেও প্রতিবাদ হচ্ছে। কি বলবেন, ভোটের আগের সামনে এই যে গ্যাসের দাম বৃদ্ধি, কিছুটা কি ব্যাকফুটে যাবে আপনাদের দল? একদমই না। সাধারণ মানুষ জানে ওই তৃণমূলের নাটক মানুষ মেনে নেবে না। কারণ হচ্ছে গ্যাসের দাম বেড়েছে যুদ্ধের কারণে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। তৃণমূল এসব রাস্তায় নেমে নাটক করছে। তৃণমূল প্রায় 300 টাকা করে নিচ্ছে একটা সিলিন্ডার প্রতি, যেখানে কেন্দ্রীয় সরকার নেয় 24 টাকা, আর তৃণমূল প্রায় 300 টাকা নিচ্ছে। তৃণমূলকে বলবো যে তারা গ্যাসের দামে যে কর তারা নিচ্ছে সেই কর ছেড়ে দিয়ে তারপরে আন্দোলনটা করুন। এবং তৃণমূলের যারা আন্দোলনে যাচ্ছেন তাদেরকে বলবো যে ইলেকট্রিক বিল পার ইউনিট কত দাম বেড়েছে সেটা আগে মানুষের সামনে তুলে ধরুন। যেখানে 2.5 টাকা থাকা দরকার সেখানে প্রায় 9 টাকার কাছাকাছি হয়ে গেছে। তৃণমূলের এই নাটক মানুষ মেনে নেবে না, তাই তৃণমূলও বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে এবার তাদের বিদায় আসন্ন। যুবসাথীর যে লাইন, লম্বা লাইন পড়েছিল, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে, ভোটের আগে এগুলো কি তৃণমূল বাড়তি অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছে? একদমই না। কারণ হচ্ছে আগে তৃণমূল ভয় দেখাতো, তৃণমূল না থাকলে রাজ্য সরকারের প্রকল্প বন্ধ হয়ে যাবে, সরকারি প্রকল্প পাবে না, সরকারি প্রকল্প আমরা দিই। এবার মানুষ বুঝে গেছে যে সরকারি প্রকল্প তৃণমূলের নয়, সরকারি প্রকল্প হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। আর সরকারি প্রকল্প কোনোদিনও বন্ধ হয় না, হয়তো নামের পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারি প্রকল্প বন্ধ হয় না, এটা মানুষ বুঝে গেছে। আর এটাও আপনারা দেখেছেন যে 14 তারিখে আমাদের বিশ্ববরেণ্য নেতা মোদিজি এসেছিলেন ব্রিগেডে। সেখানে অনেক আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, যুবকরা বলছে যে টাকা ঢুকেছে কিন্তু ভোট আমরা মোদিকে দেব। টাকা রাজ্য সরকার দিচ্ছে বলে রাজ্য সরকারের কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি করে, কোনো তৃণমূল নেতার পৈতৃক সম্পত্তি বিক্রি করে তারা ওই যুবসাথী দেয়নি, এটা জনগণের ট্যাক্সের টাকায়। তাই জনগণ বুঝে গেছে যে আমাদের টাকা আমাদের কাছে দিচ্ছে, মাঝখান থেকে এরা লুটপাট করছে। তার সঙ্গে সঙ্গে এই তৃণমূল কত ভাওতাবাজি করছে, তৃণমূল এত ভাওতাবাজি করছে কল্পনার বাইরে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাছে এসএমএস চলে গেছে, টাকা দেয়নি, টাকা গেছে মাত্র কয়েকজনের কাছে। আপনারা দেখলে অবাক হবেন, আমার ফোনে আমার বাড়ি থেকে কেউ লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেনি। আমাকে ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী, লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, টাকা ঢুকেছে তার জন্য। তাই পুরো ফ্রড, এটা একদম চিটিং, 2 নম্বরই করছে এরা। আমাদের কেউ আবেদন করেনি, আর ওই সিমটা আমাদের পরিবারের নামে নেয়া, কেউ ব্যবহারও করেনি। সেই ফোনে এসএমএস, তার মানে এরা সবাইকে এসএমএস পাঠিয়ে মানুষকে ভাওতা দিচ্ছে। এটা একটা চিটিংবাজ দল, ঠকবাজ দল। 2026-এ পশ্চিমবাংলার মানুষ এদেরকে একদম বিদায় জানাবে। রামপুর যে সেতুটা গত 2 বছর ধরে ভেঙে পড়ে রয়েছে, প্রায় 30 থেকে 35টা গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আপনি বিধায়ক, আপনাদের সাংসদ হিসেবে আপনারা কি দায়িত্ব পালন করেছেন? দেখুন, বিধায়ক বা সাংসদের টাকায় ব্রিজটা হওয়া সম্ভব নয়, প্রথম। দ্বিতীয়ত, তৃণমূলের নেতারা প্রশ্ন করে বিধায়ক সাংসদ কি করেছেন। বিধায়ক সাংসদ কোনো কাজ করতে গেলে ওই ল্যান্ডের পারমিশন তৃণমূল কংগ্রেস দেবে না। প্রথমত আমাদের টাকায় হবে না, 60 লক্ষ টাকা পাই বছরে, 70 লক্ষ টাকা, পরে বাড়িয়ে, আগে 60 ছিল পরে 70 করেছে, তো 70 লক্ষ টাকায় ওই ব্রিজ হবে না। দ্বিতীয়ত, এই তৃণমূলের ব্যর্থতার কারণে 300-র অধিক রেলের ফ্লাইওভার কাজ বন্ধ হয়ে আছে, তারা ল্যান্ড পারমিশন দেয় না। তৃণমূল নেতারা জানে ওই ব্রিজটা কোনো এমএলএ এমপি করার কাজ নয়, ওটা সরকারের করার কাজ। আমাদের কাজ ছিল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সরকারকে জানানো, প্রশাসনকে জানানো, আমরা করেছি। আমি নিজে ডিএমকে চিঠি দিয়েছি, আমি সেচ দপ্তরে চিঠি দিয়েছি, আমি বিধানসভায় তুলেছি, আমি সমস্ত জায়গায় সমস্ত প্রশাসনকে জানিয়েছি। ওটা সরকারি টাকায় হওয়ার কথা, ওটা কোনো এমএলএ এমপি ফান্ডের টাকায় হবে না। ওটা, এটা তৃণমূলের না জানা প্রশ্ন, মানে তারা নাটক করছে, তারা ব্যর্থ তো করতে পারেনি, ব্রিজটা ভেঙে পড়ে আছে, তৃণমূল এসব নাটক করছে। আর ওদের প্রধান যাদের যে বালি তুলে ওই ব্রিজটাকে এই অবস্থা করেছে, এখনো ভারী যান চলাচল করাচ্ছে। তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি,
সম্পূর্ণ ব্যর্থ ওই তৃণমূল প্রশাসন। কারণ এতগুলো গ্রামকে বঞ্চিত করেছে। আজকে বরচাদ্রায় ব্রিজ হবার কথা, সেখানে আমি বিধানসভায় তোলার পরে ইনকোয়ারিতে এসেছিলেন 2-3 বার, কিন্তু তৃণমূলের প্রশাসন সেটাকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি। কারণ জানে নাম হবে বিধায়কের, আমি বিধানসভায় তুলেছিলাম তাই নাম আমার হবে, তার জন্য এরা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি। আর পুরনো ব্রিজকে মেরামতের জন্য এদের কোনো প্রিপারেশন নেই। আপনাদের মাধ্যমে আপনাদের কাছে হয়তো থাকবে অনেক ভিডিও। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেছিলেন স্যাংশন হয়ে গেছে, বর্ষা পেরোলে কাজ হবে। বর্ষা পেরিয়েছে, শীত পেরিয়েছে, গ্রীষ্ম চলে এসেছে, আগামী বর্ষা আসার অপেক্ষায়, অথচ এখনো কোনো কাজ হয়নি। এরা ভোট বৈতরণী পার হওয়ার জন্য এক একবার ধাপ্পা দেয়। এই ধাপ্পাবাজ সরকারকে এবার পাল্টাতে হবে। এই মুহূর্তে সোনামুখীর সব থেকে বড় সমস্যা হচ্ছে বাইপাস, অর্থাৎ যানজট একটা সমস্যা। সোনামুখী যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের। এইগুলোর উন্নয়নের ব্যাপারে কি বলবেন? দেখুন, বাইপাস নিয়ে আমি আমাদের সম্মানীয় সাংসদ সৌমিত্র দা, তাকে সঙ্গে নিয়ে আমরা দুজনা আমরা গেছিলাম চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান থাকেননি, কারণ আমাদের সাংসদ সৌমিত্র দা তিনি দিল্লিতে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিজির সঙ্গে কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে যদি বাইপাসের করার জন্য ল্যান্ড রাজ্য সরকার দেয়, কারণ এই ল্যান্ড পুরো বিষয়টা থাকে রাজ্য সরকারের হাতে, সেই ল্যান্ডের পারমিশন যদি দেয় তাহলে আমরা করে দেব। সেই আবেদন নিয়ে আমরা গেছিলাম। আবেদন নিয়ে যাওয়ার পরে তখন আমাদের সামনাসামনি এই তৃণমূল কংগ্রেসের পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলছেন হ্যাঁ ভালো উদ্যোগ, কিন্তু পরের দিনই মাইক ধরে বলছেন যে আমাদের এত অভাব পড়েনি, বিজেপির এমএলএ এমপির দয়ায় বাইপাস করতে হবে, বাইপাস আমরা করব। সেটা পেরিয়ে গেল 3 বছর, কেন হয়নি বাইপাস? এই বাইপাস তৃণমূলের ক্ষমতা নেই, তৃণমূল করতে পারবে না। আর এই স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, সোনামুখীর স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। আমি বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম। প্রথমে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আসেন না, তিনি কারো প্রশ্নের উত্তর দেননি। একদিনই প্রশ্নের উত্তর দিয়েছেন এই 5 বছরের মধ্যে আমার দেখা, সেখানে তো আমার প্রশ্নটাও ছিল। তো ওনাকে প্রশ্ন করে রাখা হয়েছিল যে এখানে ডাক্তার থাকার কথা 14 জন, আছে 5 জনা। তখন উনি বলছেন যে কয়েকদিনের মধ্যে নিয়োগ হবে। সেই কয়েকদিনটা 1.5 বছর পেরিয়েছে, এখনো নিয়োগ হয়নি। কিন্তু দেখুন আমাদের সাংসদের প্রচেষ্টায়, আমিও চিঠি দিয়েছি, আমিও চেষ্টা করেছি, এবং সাংসদ সেটাকে সম্পূর্ণরূপে রূপ দিয়েছেন। ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে সোনামুখী গ্রামীণ হাসপাতালকে 5,75,00,000 টাকা দিয়েছে। পাত্রসায়ের গ্রামীণ হাসপাতালকে 5,75,00,000 টাকা দিয়েছে। ধুলাই এবং পাচাল এই দুটি হাসপাতালকে, স্বাস্থ্য কেন্দ্রকে, সেখানে দিয়েছে 1,47,00,000 টাকারও বেশি। তাহলে এই টাকাগুলো কেন্দ্র সরকার দিচ্ছে, আর এই দিদির ভাই ভাইপোরা এখানে লুটপাট করছে। এরা এই টাকা নিয়ে কাজ করবে আর স্টিকার লাগাবে দিদির। কিন্তু পশ্চিমবাংলার মানুষ সচেতন হয়ে গেছে, তৃণমূলের এই 2 নম্বরই আর করতে দেবে না। রাজ্যে কি এবার বিজেপি ক্ষমতায় আসছে? একদম 100%। এবার পশ্চিমবাংলার জনগণ একদম তৈরি হয়ে গেছে যে 2026-এ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সোনামুখী বিধানসভার মানুষের জন্য কি বলবেন? সোনামুখী মানুষের জন্য একটা কথাই বলবো, যে চোরদের সম্পূর্ণরূপে তাড়াতে হবে। সোনামুখীর মানুষ 2019 সাল থেকে তৈরি হয়ে আছেন, কারণ 19 সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন, 21 সালে সোনামুখীর মানুষ আশীর্বাদ করেছেন, 24-এও সোনামুখীর মানুষ আশীর্বাদ করেছেন। কারণ সোনামুখীর মানুষ এই চোর চিটিংবাজদের কাছ থেকে দূরে সরে গেছেন অনেকদিন আগে। তাই আমাদের সোনামুখী সবসময় তৈরি। আমরা এখন সারা পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে হবে, তার জন্য আমরা সবাই মিলে, সোনামুখী বাসী মিলে, সবাই মিলে আমরা তৈরি হচ্ছি। আজকে দেখা গেল কর্মীদের মধ্যে একটা ভীষণ উচ্ছ্বাস, মিষ্টিমুখ করালেন, পরিবারের আত্মীয়রাও আপনাকে মিষ্টিমুখ করালেন। আগামী দিনগুলোতে কিভাবে প্রচারে নামবেন মনে করছেন? দেখুন, প্রচার আমাদের 365 দিন চলে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা, মন্ডল সভাপতি, মন্ডল কমিটি, শক্তি প্রমুখ, মোর্চার দায়িত্বে যারা আছেন, বুথ সভাপতি, প্রত্যেকটা কার্যকর্তা 365 দিন কাজ করে মানুষের জন্য। তার জন্য এখানে তৃণমূল দাঁত ফোটাতে পারে না। 2019 সাল থেকে মানুষ বিজেপির সঙ্গে আছে, কারণ একটাই, বিজেপির প্রতিটা কার্যকর্তা আমাদের কেন্দ্রীয় সরকারের মোদিজির যে প্রকল্প, তার সুবিধা কি করে পৌঁছে দেওয়া যায়।
আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে সমস্ত কাজগুলো কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আজকে 2021-এর আগে সোনামুখীর মানুষ জানতো না যে বিধায়ক রিলিফ ফান্ডে এত মালপত্র আসে, জামা কাপড় তিরপল থেকে শুরু করে, সেগুলো আত্মসাৎ করতো প্রথমে বামফ্রন্ট, পরে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেটা আমাদের কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে যে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে মানুষকে কিভাবে পাশে দাঁড়াতে হয় সেটা আমাদের কার্যকর্তারা দেখিয়ে দিয়েছেন। তাই আমরা 365 দিনই মানুষের জন্য আছি। আমাদের অতিরিক্ত আনন্দের কিছু নেই, অতিরিক্ত চাপের কিছু নেই। আমাদের কাজ করতে হবে, আমাদের জিততে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। সোনামুখী বিধানসভায় বিরোধী হিসেবে কাকে দেখছেন? সোনামুখী বিধানসভায় বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসই আছে, কারণ বামফ্রন্টের সোনামুখীতে কোনো অস্তিত্ব নেই। এতক্ষণ আমরা কথা বলছিলাম সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির সঙ্গে। তিনি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরেই প্রথম কেটিভি বাংলার মুখোমুখি হলেন। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।